152 জন সমন্বয়ক আছে। 152 জনের মধ্যে একজনের গায়ে কি একটা গুলি লাগছে। তারা যে ৩ জন মন্ত্রী হয়ে গেল গা। আমি শুনতে পাই ২-১টি ছেলে আইএস এর ট্রেনিং দিছে, কেউ বা সিরিয়াতে, কেউ বা লিবিয়াতে, কেউ বা আফগানিস্তানে। বলতেছে, "এই আমি সমন্বয়ক, আমারে চেনো, একটা কেস নেও, ১৭৩ জন আসামি। সেই আসামি দিয়া দিয়া লাখ লাখ টাকার ব্যবসা করিয়া, আসামির ব্যবসা। আর যাদের ওয়াজ মাহফিলে ১.৫ লাখ ২ লাখ লোক হয়, তারা ইলেকশনে দাঁড়ায় যদি ১০,০০০ ভোট পায়, আমি মনে করব তারা খুব যোগ্য মানুষ। আমি এখন যে কথাগুলো বলবো সেটা আমি মনে করি আমি যে কথাগুলো বলতেছি জীবনের ইসনিয়া, জীবনের শেষ প্রান্তে এসে আমি দেশের জন্য বলতেছি। একজন জি। যদি আমার কথায় বিশ্বাস না করে, আমার কথার সাথে যদি তার কোন ধরনের বিতর্ক থাকে, ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে, নিশ্চিতভাবে তিনি আমার সমালোচনা করবেন, আমার পাল্টা যুক্তি দিবেন। আমি তাকে অবনত মস্তকে শ্রদ্ধা জানাবো। কিন্তু আমাদের দেশে এখন যেটা শুরু হয়েছে শুধু গালাগালি। এবং এই গালাগালিটা করছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা শুনলেও আমার কোনো আপত্তি নাই। আমাদের দেশে একটা রাজনৈতিক দল যার নামটা শেখ হাসিনা উড়াল দেওয়ার পরে প্রথম এই বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান যে দলের নামটা প্রথম বলেছিল সেই দলের নামটা হলো জামাতে ইসলাম। জামাত ইসলাম কেন জানি আমার কাছে মনে হয়েছে যে ক্ষমতা দখল করার জন্য এককভাবে এত উগ্রীব হয়ে গিয়েছে, উদ্গ্রীব, এবং তার সেই ক্ষমতা দখল এট এনি কস্ট, এই উদ্গ্রীব চিন্তা থেকে তিনি সমস্ত কিছুকে জামাত তছনছ করে দিচ্ছে। তারা মানুষ বকাবকে, তারা জামাতে ইসলামের নামে আমির সাহেব যত সুন্দর সুন্দর কথা বলে, অন্যেরা সবাই, আমি দেখি অন্তত 50 জন জামাতের কর্মী আছে যারা নিজেদেরকে ইউটিউবে আইসা কথা বলে। এরা যে শ্রেণী যে ধরনের কথা বলে, এরা নাকি আবার শিবির, জামাতে ইসলাম ধর্মের রাজনীতি করে। তো ইসলাম তো হলো মহান ধর্ম, জি। ইসলাম তো অনেক আলোকিত ধর্ম, মহাসাগরের মতো, মহাসাগরের চেয়ে অনেক বড়। তো এই ধর্মের নামে যারা পলিটিক্স করে এরা আমাদের মতো এই ৩ জন মন্ত্রী হওয়ার জন্য এই আন্দোলনটা বাংলাদেশের মানুষ করছিল। এইরকম উম্মি মানুষদেরকে যেভাবে গালাগালি করে, এদের দাড়ি দেখলে আমি বুঝি, চুল দেখলে বুঝি, কথার লাইন দেখলে বুঝি যারা শিবিরের ছেলে পেলে ছিল, এখন একটু বয়স বাড়ছে, দেশে থেকে বিদেশে থেকে শত মুখে প্রথমে গালাগালি করছে আওয়ামী লীগ তো গেছেই গা, ফেসিস্ট, শেখ মুজিবকে তো অপাংতেও করে দিছে। তারপরে মুক্তিযুদ্ধ নাই, মুক্তিযুদ্ধ হইলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ৭২-এর সংবিধান কবরে পাঠায় দিছে। আমি তখনই আমার দল বিএনপি কে বলছিলাম যে আপনারা একটু হুঁশ হন। যারা শেখ মুজিবকে বলতে পারে যে অপাংতেও বা শেখ মুজিবের বাংলাদেশে কোনো নাম থাকতে পারবে না, তারা কিন্তু একদিন বলবে জিয়াউর রহমানের নামও আমরা রাখবো না। বলা এবং শুরু সেই করেছে অলরেডি। বলা এবং শুরু অলরেডি করেছে তারা অলরেডি। বলে দিছে যে জিয়াউর রহমানের নামও তারা বা জিয়াবাদ তারা রাখবে না। এইভাবে তারা সমস্ত দেশে শুধু দুর্নাম এবং বাজে কথা বলে বলে ইউটিউবে মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করতেছে, এবং তাদের কথার ছলটা হইল ধর্ম। এই ধর্মকে কেন্দ্রিক যে ইসলাম মানুষের শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছিল, সেই ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে এটা আমরা ৭১ সনে দেখছি ইসলামের নামে কি হয়েছে, সেইটা আমরা ভুলে গিয়েছিলাম। আমি অন্তত মনে করেছিলাম যে জামাতে ইসলাম নিজেকে আবার নতুন ভাবে, তার যে ক্যাডার আছে, তার যে শিক্ষিত যে সন্তানেরা আছে তাদের মাধ্যমে আবার উড়ে আসবে। আমি কই জামাত ইসলাম নামটা ধরেই বললাম, কারণ আমার কাছে মনে হচ্ছে শুধু জামাতে ইসলাম ক্ষমতাকে, আগামী ক্ষমতাকে এট এনি কষ্ট বলছি, পাওয়ার জন্য তার যে পূর্বপুরুষ বন্ধু যারা, অতীতের বন্ধু, যাদের যাদের হাতের নিচে বা যাদের হাতের মানে তার শরীরের পিছনে আশ্রয় নেয়া নিজেদেরকে রক্ষা করছে গত ২০ বছর, এখন যেন মনে হচ্ছে তাদেরকে এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইনের মতো খেয়ে ফেলতে চায়। এবং নিজেদের এই এখন দেখলাম একজন যুবক বারবার বলতেছে বিএনপির সর্বমোট ভোট আছে 13%, জামাতের ভোট বলতেছে 36%। আর আচ্ছা, আচ্ছা, ইসলামী আচ্ছা। দলগুলো এক হইলে পরে সমস্ত সিট নাকি বাংলাদেশে পায়ে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ কইলাম। আপনার ইসলামিক দল, মন্তব্য কি? আমার মন্তব্য হলো জামাতে ইসলাম, ইসলামী ঐক্য জোট
হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, আরো যদি কেউ থেকে থাকে, এই ধরনের ইসলাম যারা, মাদ্রাসা কেন্দ্রিক ইসলাম, এই ধরনের ইসলাম যারা, তারা সবাই মিলে ইলেকশন করলে যদি তারা 15% ভোট পায়, 20টা সিট পায়, তাহলে আমি মনে করব অনেক বেশি পাইছে। আমি আপনার সামনে রাত্রে জি, 11:30টার সময় এই কথাটা বলছি। জি, ইলেকশন যদি কোনোদিন এরা দেয়, কারণ ইলেকশনের নাম শুনলেই নতুন বউর মতো এদের গাল ফুললে থাকে। জি। এরা কথা কয় না, এরা অ্যালার্জি হয়ে যায়। যদি কোনো কারণে ইলেকশন হয়, আমার কথাটার সত্যতা যদি প্রমাণ না হয়, তাহলে তাদের কাছে গিয়ে আমি মাপ চেয়ে আসবো। আচ্ছা যাদের ঠিক মিট আছে। দা যাদের মিটিং এ ১.৫ লাখ, যাদের ওয়াজ মাহফিলে ১.৫ লাখ ২ লাখ লোক হয়, তারা ইলেকশনে দাঁড়ায় যদি ১০,০০০ ভোট পায়, আমি মনে করব তারা খুব যোগ্য মানুষ। আমি আচ্ছা, সেই আচ্ছা। কারণে আপনার হ্যাঁ, অবশ্যই ওয়াজ মাহফিলে মানুষ আসে ধর্ম পালন করার জন্য। জি, জি। আর ইলেকশনে মানুষ আসে তার প্রতিনিধি নির্বাচন করার জন্য। আচ্ছা ওয়াজ মাহফিলে মানুষ তো আসে যে সব পার্টির লোকেই আসে। সব পার্টির জামাত, লোক আছে, বিএনপি, সাধারণ আওয়ামী মানুষ লীগ, আছে। হ্যাঁ, হ্যাঁ, সাধারণ মানুষ এখানে আছে। সোয়াব হ্যাঁ, হবে, হ্যাঁ। সোয়াব। সব, সারা সব রাত সব সোয়াব মানুষই কামানোর আসে। জন্য আছে। হ্যাঁ, কান্দে বক্তৃতা শুনে, কিন্তু এখন কিন্তু রাজনৈতিক বক্তৃতা শুনে বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু এবং প্রতিবাদ হচ্ছে। এবং যে সুরে, যে টোনে তারা বক্তৃতা করে, যে রাজনৈতিক বক্তৃতা করে, মানুষ কিন্তু এখন সেই বক্তৃতা আর শুনতে যাচ্ছে না, বরং অনেক জায়গাতে প্রতিবাদ হচ্ছে। যাক, আমি সেই কথাটা বলছি না। আমি বলছি জি, তাদের এই ছাত্ররা, যুবকেরা প্রত্যেকের হাতে, হাতে একটা YouTube এর চ্যানেল আছে। যেহেতু তাদের অফুরন্ত টাকা আছে দেশে বিদেশে, অফুরন্ত। জি, জি, সেই অফুরন্ত টাকার ভান্ডার খরচ করিয়া এখন যে ধরনের প্রচার বা অপপ্রচার চালাচ্ছে, এই দেশে কোনো ধরনের যদি সাংঘাতিক ক্ষতি হয়, তাহলে এর জন্য আমি প্রথমত জামাতে ইসলামকে দায়ী করব। তাদের অধিক, কি বলবো, অধিক মানে পাওয়ার অপপ্রচার। আশা। জি, হ্যাঁ, জি, জি, পাওয়ার আশায় এই দেশের জন্য তারা তারা যা না তা পাইতে চাচ্ছে, সেই পাওয়ার আকাঙ্ক্ষায় অতি লোভী হয়ে তারা দেশটার ক্ষতি করছে বলে আমি মনে করি। আমি মনে করি যে জামাতে ইসলাম ৭১ সনের পরে আজকের প্রেক্ষাপটে সংশোধন হয়ে যাবে। যা হোক, তারা গালাগালি করুক। এরপরে আছে সরকার, ইউনূস সাহেবের সরকার। ইউনূস জি, সাহেব যতটা তালগাছ হিসাবে ক্ষমতা নিছিল, যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে করে, হুম, আকাশের সমান পার্সোনালিটি। এখন মানুষ বলে, আমি প্রথম বলছিলাম বৈরাম খা, এখন শত শত মানুষ তাকে বলে বৈরাম খা। আকবরের ইতিহাসের, মুঘল ইতিহাসের বৈরাম খা। সম্রাট আকবররা এখন হয়ে গেছে এই যে আমাদের নতুন নতুন ছেলেরা, সন্তানেরা যারা, যাদের বয়স 23 থেকে 29 বছরের মধ্যে, হ্যাঁ, তারা যারা কোনোদিন 5ই আগস্টের আগে বা 5ই জুলাইয়ের আগে কোনোদিন রাজনীতি করছে বইলা কোনো, এটাকে বলবো একাডেমিক কোনো স্বীকৃতি নাই, রাইট। ইনস্টিটিউশনাল কোনো স্বীকৃতি নাই। আমি কথাটা বলছি, হয়তোবা তারা গোপনে কোথাও না কোথাও পলিটিক্স করছে। আমি শুনতে পাই ২-১টি ছেলে আইএস এর ট্রেনিং দিছে, কেউ বা সিরিয়াতে, কেউ বা লিবিয়াতে, কেউ বা আফগানিস্তানে। এইরকম শুনতে পাই। বিশ্বাস করি কি করি না সেটা পরের কথা। কিন্তু সবাই বলে এটাই সত্য। এই সন্তানেরা এখন এই দেশটাকে মুক্তিযুদ্ধের পথ থেকে বিচ্যুত করে, এই দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করে, এই দেশটাকে তালেবান শাসনের মতো করে একটা শাসন কায়েম করে আমাদেরকে, বাঙালি জাতি, যে বাঙালি জাতি হইল, আমরা সবাই মিলে একটা বাগান করেছিলাম ৭১ সনে। এখন তারা শুধু একটা ফুলের বাগান করতে চায়। আর আমরা একটা বাগান করতে গিয়ে শত ফুলের বাগান করি। কারণ শত ফুল না হলে একটা বাগান হয় না। এটা ফুলের চাষ হয়। তো তারা এই জি, জি। জায়গাতে দেশটাকে নিয়ে যাচ্ছে বন্ধুরা। ভাই, আচ্ছা ভাই। আমি কি একটু কথা বলবো এখন? আমরা জি, বলেন। জুলাই আগস্ট বিপ্লব আমরা দেখেছি তারা বিপ্লব বলছে এবং তারা বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা। জুলাই আগস্টের সময় আমরা শুনেছি, আমরা দেখেছি কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছে। কোটা সংস্কার চেয়েছে তারা। কোটার বিলুপ্তিও চায়নি, সংস্কার চেয়েছে এবং সেই অনুযায়ী দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যে জন্য বলা হয় ছাত্র জনতার আন্দোলন। কিন্তু পরবর্তীতে আমরা দেশের যেসব পরিবর্তন তারা আনতে চাচ্ছে, সংবিধান পরিবর্তন, সংবিধানের ৭২ সংবিধানের কবর দেয়া, সংবিধান সংস্কার করা, বিভিন্ন বিষয়ে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে বা তাদের যে পরিকল্পনার কথা এখন দেশবাসী শুনছে,
এর সাথে কি ৫ই আগস্টের পূর্বে তাদের যে কোটা বিরোধী আন্দোলন তার সাথে আপনি কোন মিল দেখেন? এটা কি জাতির সাথে কেউ বলছেন প্রতারণা করা হয়েছে, প্রতারণা করা হচ্ছে। আপনার এই কি মনে কথাটা হয়? আমিই বলছি। সব এই দেশে যত এই ধরনের শব্দ শুনবেন, প্রতারণা, আ মুনাফিকি, এগুলা সব আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি ১ম বলছি। আমার কাছে মনে আ হইছে। কেন আপনি মনে হইছে? এই উদ্ভাবক। কথাটা আমি হুম, ৩১শে ডিসেম্বরের আগে এভাবে বলি নাই। ওই হুম, সার্জিস নামে একজন সমন্বয়ক, জি, এই সমন্বয়ক যখন বললেন যে এই আন্দোলনের পিছনে ছিল ইসলামিক ছাত্র শিবির নামে একটা ছাত্র সংগঠন ভ্যানগার্ড জি, হিসাবে যে, জি, জি বলেছেন। হ্যাঁ? এবং ওই যে মাসতুতু ভাই বলে, এই দেখলাম ভাইয়েরা তারা যেদিন ৩১শে ডিসেম্বর তাদের মহাসমাবেশ ডাকলো শহীদ মিনারে, ঐদিনই দেখলাম আবার ছাত্র শিবির আবার তাদের সম্মেলন ডাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। হুম, সকালবেলা। হুম, হ্যাঁ, ওই সকালবেলা বিকালবেলা ভাইয়ের বাড়ি থেকে দাওয়াত খাওয়ার জন্য। হুম, হুম, হুম। এবং সেদিনই বলা হইলো তারা নাকি ভ্যানগার্ড। আমার ১ম কথাটা হলো শিবির যদি ভ্যানগার্ড হয় একটা দল, তাহলে এটাকে তারা লুক্কায়িত রাখলো কেন? ১, ২ হলো তারা যদি সবকিছুর হয়ে থাকে, আন্দোলনটা তারাই পরিচালনা করছে এবং তারাই সবকিছু রিস্ক নিছে, জীবনের রিস্ক নিছে। জীবনের রিস্ক তারা এইটুকু নিছে, আমি দেখলাম হারুনের ভাত করে গিয়া তারা ৬ জন অ্যারেস্ট হইয়া গিয়া কয়েকদিন ছিল। এইরকম আমরা বছরের পর বছর ছিলাম। ৬০ বছরের মধ্যে। আমি আপনাকে কথাটা বলছি। আমরা অত গল্প করি না, গপ্পও করি না। এবং সারা দেশ দেখতেছিল হারুনের ঘরে বইসা তারা বইসা আছে। তাদেরকে আটকানো হইছে। তারা যদি এত ত্যাগী হয়ে থাকে, তাদের ১৫৮ জন না ১৫২ জন সমন্বয়ক আছে। তারা এখন সবাই মন্ত্রী হইতে চায়, দেশ চালাইতে চায়, ইসলামী বিপ্লব করতে চায়, বিপ্লবী সরকার করতে চায়। ১৫২ জনের মধ্যে একজনের গায়ে কি একটা গুলি লাগছে? না, একজন না। সমন্বয়ক কি মারা গেছে? একজন আমি উম বলতেছি, না, একজন না, না, সমন্বয়ক কি না। মারা গেছে? একজন সমন্বয়কের গায়ে কি কোন হাত পড়ছে? একজন তাহলে তারা সাধারণ যে নিজেদেরকে ছাত্রছাত্রী যারা হুম, এত বীর বলতাছে, এরাই বীর। বীর যদি থাইকা থাকে এই দেশে বীর হইল রুকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ, যাকে আমি বলছি ২১ শতাব্দীর সর্বপ্রথম বীরশ্রেষ্ঠ আবু সাঈদ। এইরকম যারা প্রাণ দিছে কিছু একদম সামনে এসে মুগ্ধ থেকে দূরে যারা, তারা হইল বীর। আমার কথাগুলা খুব বুঝা, বীর হইল তারা যারা ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানা দখল করতে গিয়ে ১৩৬ জন লোক প্রাণ দিছে এবং তাদের প্রায় ৯৫% হইল বিএনপির নেতাকর্মী। ১৩৬ জন একটা থানা দখল করতে গিয়ে প্রাণ দিছে। তাদের যে এত সাহসিকতা, তারা যে এত বড় নেতা, একজনের গায়ে একটা গুলিও লাগলো না। ৬ জন বাদে অন্য কেউ জেলখানায় গেল না। এমনকি যে মেয়েরা রুকেয়া হল থেকে অন্য ছাত্রলীগের মেয়েদেরকে বাইর করে দিল, সব দখল করলো। একটা মেয়ে কাইন্দা বলল যে আব্বারে বাড়িতে বাবারে বাড়িতে বলে আসছি যে আমার যদি লাশটা পড়ে থাকে হাসিনার পতন না হওয়া পর্যন্ত লাশটা নিবা না তুমি। সেই মেয়েগুলার চেহারা এখন দেখি না কেন? আমি দেখি না কেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যত আছে, সেই ব্রাক থেকে ধরে নর্থ ইস্ট থেকে ধরে যত আছে, নর্থ সাউথ থেকে ধরে ইভেন আমাদের সবচেয়ে যে মানে মেয়েদের যে সবচেয়ে ভালো স্কুল ভিকারুননিসা ত্যাগ করে দেয়, যারা জীবন যৌবন সব ত্যাগ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব নেতারা যখন পালায় গেছে, প্রাইভেট ছাত্রছাত্রীরা যখন প্রাইভেট স্কুল কলেজ বিশ্ব ছাত্র জীবন দিছে, তারা যে ৩ জন মন্ত্রী হয়ে গেল গা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, যারা তাদের চেয়ে ১০ গুণ একজনকে মন্ত্রী বানানোর তারা চিন্তা করে নাই। মেয়েদের মধ্যে থেকে যারা জীবন দিছে, মেয়েরা এইভাবে মা আসছে সন্তানকে সাথে নিয়ে, মরবি তো মর, আমার কুলে পড়ে মর, কিন্তু তুই আন্দোলন থেকে পিছাবে না। এই যে আন্দোলন, এই আন্দোলনের যে স্পৃহা, সেই স্পৃহা এখন কোথায় গেল? এখন সবাই মনে করতেছে আন্দোলনে মানুষ ধোঁকা খাইছে। কেন ধোঁকা খাইছে? এখন দেখতেছে আরে মুক্তিযুদ্ধ ৭১-এর তারা বলতেছে মুক্তিযুদ্ধ হয়েছে ৪৭ সনে আর ২৪ আর সনে। আর ২০২৪ সালে ৭১-এর মুক্তিযুদ্ধ হইল ভাইয়ে যঝগড়া হইছে। ভারত এই পাকিস্তান কথাটা যুদ্ধও শোনার বলা হয়। পরে এই জি, কথাটা শোনার পরে হুম, সারা দেশের মানুষ
সবাই তো আর 23 বছরের যুবক না। সারা দেশের মানুষ সব তো আর রাজাকার আলবদর ছিল না মুক্তিযুদ্ধের সময়। জি, সারা জি। দেশের মানুষের তো সবাই মুসলিম লীগ, জামাত বা ওই পিডিপি করতো না বা নেজাম ইসলাম করতো না। এছাড়াও তো মানুষ ছিল। কারণ আওয়ামী লীগ তো একাই ৭১% ভোট পাইছিল। বিরোধী দলগুলা ভোট ৮০% ভোট তো ছিল শুধু স্বাধীনতার পক্ষের ৭০ সনে। তারা যখন দেখছে আরে মুক্তিযুদ্ধ খেয়ে ফেলতেছে, এটা কয় কি? এটা তো তাহলে আমাদের সাথে প্রত্যাখ্যান মুক্তিযুদ্ধ নাই মানে বাংলাদেশ নাই। আমি সবসময় বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। কাজে বাংলা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না তারা বাংলাদেশকে তো স্বীকার করতে পারে না। তারা কি করে বাংলাদেশের উপদেষ্টা হয়? তারা অন্য দেশের উপদেষ্টা হইতে পারে। জি, এটা যদি জি, জি। বাংলাদেশ তারা নামটা রাখে তাহলে তো তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে না। যে তার মাকে অস্বীকার করে সে তো মায়ের সন্তান না। আমি দেখলাম আমার মায়ের নামটা বদলায় রাখছে। কি আচ্ছা, এখন যে বদলায় রাখছে? আমি সংবিধান ছিলাম আমার আমি বলি আমি কালকেও বলছি আমার মায়ের নাম হলো হুসেনা বানু। আমার এটাই প্রকৃত নাম। জি, 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 জি। এখন আমার যদি কেউ আইসা বলেন না তোমার মার নাম এই ৫০ বছর পরে বদলাই নামটা সুন্দর না আমরা একটা সুন্দর নাম দেব। তোমার মায়ের নাম হলো সুলতানা খাতুন। আমি মানা উচিত কিনা বা মানবো কিনা? মানলে আমি মায়ের সঠিক সন্তান হইলাম কিনা? ৫৪ বছর আগে যে সংবিধান হয়েছে পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেটার নাম ছিল বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জি। এরা বলতে, বলতে মুক্তিতা করে ফেলছে। প্রজা হইছি আমরা, প্রজা হইছি। না, এটা প্রজা না, ইট ইজ সাবজেক্ট। সাবজেক্ট মিনস রুলড বাই দ্য কনস্টিটিউশন। আমি সংবিধানের দ্বারা যে নাগরিক তাকে বলা হয় সাবজেক্ট। এই সাবজেক্টের বাংলা ওইটা ১৭৯৩ সনের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের প্রজা না। এখন বলতেছে আমাকে নাকি কি নাম দিছে? জনগণতন্ত্র জনগণতন্ত্রী জনগণতন্ত্রী বাংলাদেশ দিছে। কে বাংলাদেশ। দিছে? উনার নাম হলো ডক্টর আলী রিয়াজ। উনি ৪০ জি। বছর আগে চইলা গেছিল। আমি চইলে যাওয়াটাকে আমি খারাপ বলতেছি না। ওই দেশের নাগরিক হইছে। আমার ১৮ কোটি মানুষের মধ্যে এমন কোন লোক পাইলাম না আমরা যে আমার সংবিধানটাকে একটু করতে পারে। সংবিধান আবার পরিবর্তন করতে গিয়ে আমার ঘরের ৪ টা পালা ৪ কোণায় ছিল, ঘরটা দাঁড়ায় ছিল, ৩ টা পালাই ফালায় দিল। দিয়া বলল শুধু গণতন্ত্র থাকবে আর ৩ টা বাদ। কি, কি বাদ? সমাজতন্ত্র বাদ। যখন সংবিধানটা করা হয় ৭০ এর দশকে বা ৭২ সনে যখন সংবিধান করা হয়, তখন সারা পৃথিবী ২ ভাগে বিভক্ত ছিল। একটা হলো সমাজতান্ত্রিক পৃথিবী, আরেকটা হলো পুঁজিবাদী পৃথিবী। একটা নেতা ছিল আমেরিকা, আরেকটা নেতা ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কোন ক্ষেত্রে চীন। তখন সমাজতন্ত্র ছিল সবচেয়ে পপুলার স্লোগান টু দ্য ইউথ অফ দি ওয়ার্ল্ড এবং গরিব দেশের মানুষের মুখে, মুখে সমাজতন্ত্র তখন ঘুরে বেড়াতো। এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা স্লোগান দিলাম সমাজতন্ত্রের স্লোগান মানুষের পেটের ভাত পরনের কাপড় শিক্ষা শেষে চাকরি চাই। আমরা সেই মানুষকে আশান্বিত করি আমরা যুদ্ধ করেছিলাম মানুষ যুদ্ধে গিয়েছিল সেই কারণে সমাজতন্ত্র এসেছিল ধর্মনিরপেক্ষতা। কেন এসেছিল ধর্মনিরপেক্ষতা? পাকিস্তানের ২৩ বছর পাঞ্জাবিরা পাকিস্তানিরা সাম্প্রদায়িকতা করতে করতে এই জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক দলগুলো মানুষকে অমানুষ হিসাবে এমন বিষয়ে তুলছিল যে ধর্মের নামে রাজনীতিকে মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছিল। এই কারণেই বলছিলেন যে রাজনীতিতে ধর্মের যে প্রবেশ এইটাকে আমরা চাই না। ধর্ম থাকবে মানুষের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে। ধর্ম হইল মহাসাগরের মতো মহাসাগরের মতো। ইসলাম ধর্ম আল্লাহ বলছে আমি যদি তুর পাহাড়ের উপরে ইসলাম কোরআন নাজিল করতাম সেই পৃথিবী তুর পাহাড় ধ্বংস হয়ে যেত। সেই ইসলাম সেই ধর্মকে তারাই না ওই আমার দেশের যে বাস্তব জগতের ফিদ দুনিয়া চাউলের দাম কত হবে ডাইলের দাম কত হবে চাকরি কিভাবে হবে কিভাবে মানুষ বাঁচবে বিদেশে কিভাবে যাবে সমাজে সমাজে ব্যক্তিতে ব্যক্তিতে কিভাবে মানুষের সম্পর্ক এইগুলোর মধ্যে আইনা আমার কোরআনকে তারা বলতে চায় যে এইটা হবে সংবিধান। তখনকার প্রেক্ষাপটে বলছিল হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার।
এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এখানে মুসলমান ভালোভাবে থাকবে। ভোরবেলা আসসালাতু খায়রুন মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মুসলমান যাবে, তার সেই মসজিদে যাবে আল্লাহর কাছে তার আহ, নামাজ আদায় করার জন্য। ঘন্টাধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু যাবে মন্দিরে, অন্য ধর্মের মানুষেরা তাই করবে, যার যার ধর্ম পালন করবে। কিন্তু যখন বাজারে আসবে, রাজপথে যখন আসবে, অফিসে যখন আসবে, তখন চিন্তা করবে ৮০ টাকা চাউল হলে তো হিন্দুও ৮০ টাকা খাইতে হয়, মুসলমানে ৮০ টাকায় চাউল কিনা খাইতে হয় গরিব মানুষ। সেইখানে তো হিন্দু মুসলমানের সমস্যার মধ্যে কোনো ডিফারেন্স নাই। জি, আমি খুব একটা কঠিন উদাহরণ দিলে শেষ করব। জি। যখন বৃষ্টি হয় না ফাল্গুন চৈত্র মাসে, জমি যখন শুকায় যায়, পানিও পাওয়া যায় না, সবাই কান্দে আল্লাহ ফসল কিভাবে হবে। মুসলমানরা তখন নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দাও। হিন্দুরা তখন কলা গাছ কুপিয়া ধর্ম পালন, তাদের ধর্মের মতো করে উপাসনা করে। বৃষ্টি যখন হয়, হিন্দু মুসলমানের জমি যদি একই আইলে থাকে, আল্লাহ তো মুসলমানের জমিতে বেশি বৃষ্টি দেয় না, হিন্দুর জমিতে তো হিন্দু বললে কম বৃষ্টি দেয় না। আল্লাহ তো সমানভাবে দুই ক্ষেত্রে বৃষ্টি দেয়। আল্লাহ যেখানে হ্যাঁ, ডিফারেন্স করে না হিন্দু মুসলমানের ভিন্ন ভিন্ন ধর্মে, আমি তার বান্দা হিসাবে কেন ডিফারেন্স করতে যাব? সেই কারণে আহ, এসেছিল ধর্মনিরপেক্ষতা। এরপরে এসেছিল বাঙালি জাতীয়তাবাদ, হাজার বছরের বাঙালি। সেই বাঙালি পাল বংশের পরে যে বাঙালি কোনোদিন স্বাধীনতা পায় নাই, একমাত্র সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে ধরে আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ থেকে ইসাকা, মসনদ আলা ইসাকার এই ২০০ বছর আমরা দিল্লির বিরুদ্ধে সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করে আমরা স্বাধীন ছিলাম, তখনকার মতো করে, মধ্যযুগের মতো করে। সেই যে স্বাধীনতা, এরপরে তো মুঘল আসলো, তারপরে আসলো ব্রিটিশ। বছরের পর বছর, শত শত বছর, ১৯০ বছর ব্রিটিশের অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের দেশ কত কান্না করছে, নীল সাহেবদের বিরুদ্ধে কত আন্দোলন সংগ্রাম করছে। আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলছে, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে। সেই যে আমার মায়ের বোনের অশ্রু, সেই অশ্রু জল, অশ্রু নিয়ে মুসলমান মায়েরা আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করেছে, হে খুদা আমাদেরকে এমন সন্তান দাও, অমৃতের সন্তান, যে আমাদেরকে স্বাধীনতা দিবে। হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও যে বিদেশিদের অত্যাচার থেকে আমাদের মুক্তি দিবে। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে মুসলমান বীর তিতুমির হাজী শরীয়তুল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়েছে হিন্দু ধর্মের সূর্য সেন ক্ষুদিরামেরা, দেশ থেকে দেশান্তরে গিয়ে বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষ বসুরা যুদ্ধ করেছে, তারা স্বাধীনতা দেখে যেতে পারে নাই। আচ্ছা, সেই স্বাধীনতা আমরা পাইলাম শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান বাসেনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে ১৯৭১ সন। সেই ৭১ সনে মুক্তিযুদ্ধ হলো। সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু চলে গেলেন পাকিস্তানে। রাজনৈতিক নেতৃত্ব দিল তাজউদ্দিন সৈয়দ নজরুল, আর সামরিক নেতৃত্ব দিল প্রধান সেনাপতি এম এ জি উসমানী। তারপরে আরেকজন মেজর বীর, যাকে বলা হয়, আমি যাকে বলি যে উনি একাই সেঞ্চুরি মারছে ওই খেলাটার মধ্যে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধুর নামে ঘোষণা দিছে। কিন্তু তারপরে সেই লোকটা জি, বীর হিসাবে, সেই খালেদ জি। মোশাররফ, সেই হায়দার, সেই পরশুদিন মারা গেছে শফিউল্লাহ বীরত্ব, আহ, সেই সিয়ার আমি দত্ত। আমি কি এখানে একটু কথা বলবো? জি, বলেন। সেটা হচ্ছে যে আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন, হাজার হাজার দর্শক যুক্ত হয়েছেন। তারা কমেন্টস গুলো করছেন। আমরা সব কমেন্টস গুলো পড়তে পারছি না, কিন্তু আমরা দেখাচ্ছি। এবং আমাদের আজকের আলোচক বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আমি এখন একটা ভিডিও, আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, স্বাধীনতা বিরোধী বাংলাদেশে আছে কিনা সেই কথাও বলেছেন, কিন্তু আমাদের একজন উপদেষ্টা বলেছেন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী বা ওইভাবে কেউ নেই। আমরা কি আমাদের পরিবেশ উপদেষ্টার একটা বক্তব্য যদি একটু শুনে আসি, তারপর আপনার কিছু কমেন্টস নেব। তারপর আমরা ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশের যে শাসন সেটি নিয়ে কথা বলবো। আমরা ভিডিওটা যদি একটু দেখতে পারি মুন্না। আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি একটা কমেন্টস করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কাউকে চোখে পড়ছে না।
আমি তো এমন জি কাউকে খুঁজে পাই না। তো মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয়, এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোনো প্রক্রিয়ার সাথে কোনো বাংলাদেশি জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না। মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে, এইগুলো একটা প্রপাগান্ডা, এইগুলো এক ধরনের প্রচার। এটা কি প্রোপাগান্ডা? মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ নেই এরকম তার একটা বক্তব্য আমরা শুনেছি। জি। উনাকে আমি চিনি। জি, উনার বাড়ি আমার বাড়ি থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরে, হবিগঞ্জে উনার বাড়ি। কিন্তু উনি সিলেটি ভাষায় কথা বলেন না। সিলেটের সমস্ত নেতারাই সিলেটি ভাষায় কথা বলছে। জি, আব্দুস সামাদ আজাদ থেকে ধরিয়া হুমায়ুন রশিদ চৌধুরী থেকে ধরে, আমাদের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব থেকে ধরে, অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব সবাই সিলেটি। উনি খুব শুদ্ধ ভাষায় কথা বলে এবং ভালো কথা বলেন। উনি খুব ভালোভাবে উনি জিনিসটাকে করেন। আমার উনার প্রতি কোনো অন্যায়। কিন্তু স্বাধীনতা সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে উনার কথা বলার কতটুকু রাইট আছে, আমি উনাকে বলতে চাই, আপনি একটু বন্ধ রাখেন। কারণ আপনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান নন। আপনার বাবা আচ্ছা, মুক্তিযুদ্ধ বিরোধী একজন লোক ছিলেন। তার নাম জনাব সৈয়দ মুহিবুল হাসান। এই যে কথাটা আমি আরেকবার বলছি কথাটা। উনি এইসব কথা বলে নিজেকে যে প্রকাশ করছে, উনি কি মুক্তিযুদ্ধ কি বুঝেন উনি? এই ৬ মাসের মধ্যে ৬০০ বার বলা হইছে ৪৭ আর ২৪ হইল মুক্তিযুদ্ধ। ৭১ এ তেমন কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, কিছুই হয় নাই। না, না। তাইলে বলুক তারা দাঁড়ায়া, ইয়েস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১। এই কথাটা তারা বলুক, সবাই মিলে বলুক, ইউনূস সাহেব বলুক। একদিন ইউনূস সাহেব বলছে, একদিন। তাও কোথায়? একদিন। আর্মিদের কাছে গিয়া ২১শে নভেম্বর। আমার কথাটা খুব এক বুঝার চেষ্টা করেন। একদিন সেটা কেন বলছে? বিশেষ একটা জায়গাতে বিশেষ কারণে বলছে। কিন্তু এরপর থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ৭১ এর মুক্তিযুদ্ধে যে সমর্থ করে, সে কাদেরকে মানতে হবে, কাকে মানতে হবে, কাদেরকে নেতৃত্ব দিতে হবে? ৭১ এর মুক্তিযুদ্ধটাকে যারা বলে দুই ভাইয়ের ঝগড়া আর বড় ভাই ছোট ভাইরে এখন খুঁজা ভাইয়ে ফেলছে, এই মুক্তিযুদ্ধ নাকি নাকি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ? হলো হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। সেই অর্জনকে যারা ছোট করতে চায়, হ্যাঁ, মুক্তিযুদ্ধ করার পর দেশ যখন স্বাধীন হয়েছে, এই দেশে ৭২ একটা মুক্তিযুদ্ধ স্বীকার করলে ৭২ এর সংবিধানকে এত অপমাননা করে কেন? কেন বলে কবরে পাঠায় দিব ৭২ এর সংবিধান? কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি, বলছে কিনা? কত মুখে বলছে বলেছেন। বহুবার ৭২ এর বলা হয়েছে। সংবিধান বা কবরে পাঠায় দিব? জি, যেভাবেই বলেন, স্বাধীনতা সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি? এটা আমি বিএনপি করি, অনেক ভুল বুঝাবুঝি হয়। তার স্বাধীনতা সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম, ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হইল শেখ মুজিবুর রহমান। তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে। যারা শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দেয়, ৭ই মার্চের বক্তৃতাকে যারা বলে এটা কোনো ভাষণ টাষণ না, তাদের কাছ থেকে তারপরে আমাকে বুঝতে হবে যারা ৭২ সংবিধানকে কবরে পাঠিয়ে দেন। অলরেডি ৭২ সংবিধানের ৪টা স্তম্ভের মধ্যে ৪টা মূলে ৩টাকে একদম গলা কাইটা ফাঁসিতে দিয়ে দিছে। তারপরে আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে। এবং এটা জনাব বা সৈয়দা রিজওয়ানা হাসান শুদ্ধ বাংলায় কইলেই হবে। শুদ্ধ বাংলায় উনি আচ্ছা, আচ্ছা, মুক্তিযুদ্ধের কি বুঝে? কি আচ্ছা, আচ্ছা। বুঝে? মুক্তিযোদ্ধা কারা? উনি কি বুঝে উনি? কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তার এত মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে। আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধের। জি, আমি জি, জি, ছিলাম জি। কমান্ডার। আমি তো জানি হবিগঞ্জে কারা দালাল ছিল। বানিয়াচং আজমিরিগঞ্জে লাখাই কারা দালাল ছিল। এটা আমি জানি কাদেরকে, কারা আইসা আমার পায়ে পড়ছে যান বাঁচানোর জন্য। কত রাজাকার রে জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি। শুধু জীবনটা বাঁচায় দিছি ১৬ই ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বইলা। কাজে উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বইলা মনে হয়। আমি এই আচ্ছা, উত্তরটা আচ্ছা, দিব আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন
দেশবাসী যেটি জানতে চায় যে বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য এবং নতুন প্রজন্ম সম্পর্কে আপনার একটা বক্তব্য আমরা আশা করি। আমরা কিভাবে চলতে পারি, কি মানতে পারি ১৯৭১ সাল সম্পর্কে আমাদের যে বিরূপ ধারণা এখন তৈরি করেছে, এটি থেকে আমাদের মুক্তির উপায় কি? আমাদের দেশ এখন কোনো শাসন ব্যবস্থা নাই। এখানে আচ্ছা। শুধু ইউনূস সাহেব যদি কোনো কারণে অনুপস্থিত হয়ে যান, কোনো কারণে আমি জানি না, তাহলে এই দেশ নাই। এই কারণে নাই, দেশ টিকে থাকে অনেকগুলো জিনিসের উপর। ১ নম্বর হলো সার্বভৌমত্বের প্রতীক হলো সামরিক বাহিনী। তারা তারা এখন এলাকায়, এলাকায় আছে। কিন্তু পত্র-পত্রিকা পড়লে সবকিছু জানলে বুঝলে দেশে বিদেশে আমাদের দেশের সামরিক বাহিনী ব্যাপারে আমি কোনো বলতে চাই না। কিন্তু ১০ বছর ২০ বছর আগের যে সামরিক বাহিনী ছিল, তাদের যে মোরালিটি ছিল, এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে যে ডিফারেন্সটা হয়েছিল, সেই ডিফারেন্সের কারণে তাদের মধ্যে কিছুটা বিভেদ আছে বলেই মনে হয়। কারণ প্রতিদিন আমরা দেখি কতজন অফিসারকে ছাঁটাই করা হয়েছে, কতজন কি করে ইত্যাদি, ইত্যাদি। এরপরে হইল দেশের ঘোড়ার নাম হইল সিভিল প্রশাসন। সিনিয়র সেক্রেটারি থেকে ইউনু হয়ে এসিলেন্ট পর্যন্ত। এরা আল্লাহর দুনিয়াতে কেউ জানে না বর্তমানের এই সিভিল প্রশাসন আমলাতন্ত্র কি অবস্থায় আছে। কেন জানি মনে হয়, হ্যাঁ, এরা কারো কথা হুম, শুনে না, কারো কথা বুঝে না, কিচ্ছুই বুঝে না। এরা এরার মতো করে চলতেছে, কোন ধরনের প্রশাসন চলছে না, কোথাও না। ২, ৩ হইল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী, আল্লাহ রক্ষা করুক বাংলাদেশকে। পুলিশ বাহিনী এখন পর্যন্ত মরালি নিজেরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। আ জি। এবং সেই পুলিশ বাহিনীকে ব্যবহার করতেছে এখন সমন্বয়ক নামধারী একদল ছাত্র যুবক, ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে, 9-10 পড়ে অথবা বিএ পড়ে, এইসব ছেলেপেলেরা পুলিশকে গিয়ে বলতেছে, এই আমি সমন্বয়ক, আমারে চেনো, একটা কেস নেও, 173 জন আসামি। সেই আসামি দিয়া দিয়া লাখ লাখ টাকার ব্যবসা করিয়া, আসামির ব্যবসা। হাসিনার আপনি একটা আমলে ছিল বক্তব্যে বলেছেন হাসিনা, একটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়ক। এবং আগামী দিনে আমি আপনাকে বললাম, আগামী দিনে ২ টা শব্দ সাংঘাতিকভাবে মানুষের কাছে অনেকদিন তাদের মাথার মধ্যে, একটার নাম হলো সমন্বয়ক, আরেকটার নাম হলো সংস্কার। আচ্ছা। এই ২ টা শব্দ খুব অপ্রিয় হবে আগামী দিনে। আচ্ছা। শব্দ কিন্তু ২ টাই ভালো। কেন? সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই। অপসংস্কার করতেছে এবং নির্বাচন তাকে যাতে কোনো কারণেই না করতে হয় ৫-১০ বছর এটার একটা ব্যবস্থা করতে। কইলেই কয় সংস্কার। সংস্কার না হলে নির্বাচন নেই। যেটা শেখ হাসিনা বলতো, উন্নয়ন না করে কিসের ইলেকশন? যেটা আইয়ুব খান বলতো। আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র। ওই পথ ধরছে এখন এই সংস্কারকরা, আজকের সরকার। সংস্কারের নামে অনন্তকাল ইলেকশন যাতে না করে, এটা আমার কাছে অবাক লাগে। আমি কিন্তু তাদেরকে দোষী না। আমি তাদের কাছে, ওই সন্তানদের কাছে হাত জোর করে বলতে চাই, তোমরা ক্ষমতার জন্য এত পাগল কেন? তোমরা বলো, আমরা কি শুধু ইলেকশনের জন্য, আমরা একটা ইলেকশন করার জন্য এত রক্তপাত করছি? আমরা যদি বলি, তাইলে তোমরা কি এই ৩ জন মন্ত্রী হওয়ার জন্য এই আন্দোলনটা বাংলাদেশের মানুষ করছিল? ইয়া আচ্ছা ২০ বছরের একটা টার্গেট দিয়েছে যে আমরা ২০ বছর থাকবো বা তরুণ নেতৃত্ব হ্যাঁ, হ্যাঁ, থাকবে ২০ তাদের কথা তো বছর। ২০ বছর তারা যখন বলতেছে হাসিনা সরকারের যারা অন্যায় করছে তাদের টোটাল বিচার না করে কোনো ইলেকশন হবে না। এবং যারা এটা তো ইলেকশন চাইবে তারা কে? তারা হইল ভারতের ফ্যাসিস্টের দালাল। দোসর। হ্যাঁ, ভারতের দালাল। আচ্ছা। ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল। হুম। তাইলে একটা বিচার শেষ করতে কতদিন লাগে? আমি আইনজীবী হিসেবে বলি, আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট কিন্তু। জি, 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 জি। সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী হিসেবে বলি, বাবর সাহেবের বিচারটা ৮ সনে শুরু হইছে। ২৪ সনে গিয়া ৫ই আগস্ট ঘটার কারণে দ্রুত শেষ হয়েছে। তাইলে ১৬ বছর লাগছে বাবর সাহেবের বিচারে। জি, জি। তাইলে যারা ফেসিস্ট তাদের বিচার করতে ১৬-১৭ বছর লাগবে। তো এই সময়টা তো এই আমাদের সমন্বয় বাবাদেরকে আরো দিতে বেশি হবে। ক্ষমতায় থাকবে। আচ্ছা ওই ক্ষমতা এখানে দিতে আরেকটি এ কথা বলি। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী আমি দলের সাথে আমি আছেন। আমি এই কথাটা শেষ করলে এখানে আমি জি, দাঁড়ি জি, দেওয়া জি, হয় নাই। এই জি। কইরা এই দেশটা এখন, এটা কোন দেশ না।
এইটা কোনো দেশ নয়। মানুষ কোথায় যাবে? অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশ, কুয়াশা আচ্ছন্ন এই দেশ। যেমন প্রতিদিন লেখা থাকে ঢাকা শহর হইল পৃথিবীর সবচেয়ে ডার্টি সবচেয়ে হ্যাঁ হ্যাঁ জলবায়ু, জুলাই বলতে সবচেয়ে মানে অবিশুদ্ধ দেশ, এ শহর জি, পৃথিবীর শহর। মধ্যে। হ্যাঁ, ঠিক তেমনি হুম, বাংলাদেশটা এখন হলো সবচেয়ে অনিশ্চিত একটা দেশ, অন্ধকার একটা দেশ। এখানে কোনো নিশ্চিত। কোনো ধরনের পিলার নাই, কোনো ধরনের নেতৃত্ব নাই। ভালো হোক মন্দ হোক একটা এলাকা ৩০০ এলাকাতে যদি ইলেকশন হয় আর ৩০০ এমপি হয় যদি ইলেকশনের মাধ্যমে, তাইলে এলাকার লোকজন বলতে পারে, আরে বিপদে পড়ছস, ল যাই এমপি সাহেবের কাছে যাই। ৫০০ লোকে ভাই ডাকতে পারে এমপি সাহেবরে, ভাই ডাকার লোকও নাই এখন। এখন আছে শুধু দেখা যায় ছেলেরা দেশে যায়, সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে, দুপুরবেলা দেখা যায় পায়জামা পাঞ্জাবি পরছে, রাত্রেবেলা দেখা যায় সুটকুট পরছে, আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে ১০০ গেট হইছে, আবার তাদের সাথে ২৫টা ৫০টা গাড়ি আছে। এগুলো আর দেখা যায় মারামারি, অফিসে মারামারি, রাজপথে মারামারি, ছাত্রদের মারামারি, নেতারা মাইর খাইতেছে, সমন্বয়করা মাইর খাইতেছে, সাত- কি বিরোধী কি বিরোধী বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী। সমন্বয়করা মাইর খাইতেছে, কালকে দেখলাম ১ নম্বর ব্যক্তিও মাইর খাইছে। এই যে মারামারি ধরাধরি শুরু হয়েছে, এইটার কোনো শেষ নাই, এটার একটা শেষ হওয়া দরকার। এটা এখন আস্তে আস্তে যদি এভাবে চলতে থাকে এবং খুব দ্রুত একটা ইলেকশন না হয়, ইট উইল বি এ ফেইল্ড স্টেট, ফেইল্ড স্টেট। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। আ নানান কথায়, উপদেষ্টাদের কথায় এবং সমন্বয়কদের কথায় বিএনপিকে মনে হয় তার উপযুক্ত সম্মান দেয়া হচ্ছে না। একজন উপদেষ্টা বলেছেন, বিএনপি আওয়ামী লীগের টোনে কথা বলছেন এবং বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন নানাবিধ অপবাদ বিএনপিকে দেয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন বিএনপি চাপের মুখে আছে রাজনৈতিক দল হিসেবে, দেশের বড় রাজনৈতিক দল হিসেবে? আপনি যদি দয়া করেন, আমি পরশুদিনে ২৫ তারিখে একটা ২৬ তারিখে একটা বক্তৃতা করছি জি, বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে। জি, এটা জি। করছি আমি রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম স্থায়ী কমিটির সদস্য, উনি চিফ গেস্ট ছিলেন। মিটিংটা আয়োজন করছিল বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সেখানে আচ্ছা, আমি আচ্ছা। খুব সুস্পষ্টভাবে বলছি যে একটা কথা আছে, গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমি আজকে বক্তৃতা করতে গিয়ে আমি দাবি করতে চাই, আমি যা বলি আজকে, যা বলবো কালকে বিএনপি সব নেতারা তা বলবে। তাদের সামনে আমি বলছি কেন? আমি বলছি আমি প্রথম দিনই বুঝছি এদের কথায় বার্তায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা ধাক্কা দিব, ধাক্কা দিয়ে দিছে এবং তারা আওয়ামী লীগ আর ১০ বছর ২০ বছরের মধ্যে এখানে আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন তাদের সামনে রইল বিএনপি। বিএনপিকে তারা ইরানের বনি সদরের একটা পার্টি বানায় দিব। কিছুদিনের জন্য ১-১.৫ বছরের জন্য যদি দয়া করে তারা বনি সদর হিসাবে রাখতে পারে, বিএনপির দলটাকে বনি সদরের দল ১.৫ বছর পর একটা লাথি দিব। লাথি দিয়ে ইরানের খুমেনিদের মতো একটা রাষ্ট্র বানাইব। তারাই দেশ শাসন করব। এখানে ইরানে যা হচ্ছে তাই হবে, আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে, সিরিয়াতে যা হচ্ছে তাই হবে। এরা তারা করার চেষ্টা করবে। দিস ইজ নট ইসলাম। এটা ইসলামের নামে মানুষের যে আধুনিকতাকে, মানুষের যে চক্ষুষ্মান, মানুষের শত চিন্তাকে হত্যা করা, বিজ্ঞানকে হত্যা করা, আধুনিকতাকে হত্যা করা, মুক্ত সমাজকে হত্যা করা, যেটা পৃথিবীর আলোকিত দেশগুলোতে আছে, এমনকি মুসলমানদের মধ্যে অনেক দেশ যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায়, সেই পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং মেম্বার কিনা হয়। এবং এই যে শাহবাজ শরীফ বৈশা আছে ক্ষমতায়, এটা কিন্তু ইমরান খানের মেম্বারদেরকে কিনেই বৈশা আছে। আবার ওই যে তুরস্কে এরদোয়ান, যাকে আমরা একদম সাংঘাতিক এখন নেতা মনে করি, উনিও কিন্তু ভোটের মাধ্যমেই কিন্তু তাকে ক্ষমতায় আসতে হয়েছে। আমি বলি যে তারা যারা এই দেশে এই অবস্থার সৃষ্টি করতে চান, তারা দয়া করে ভোটে আসে, জনগণের কাছে যায়, ১৭ কোটি মানুষের দেশ, তাকে জিজ্ঞাসা করি, আপনি তো এই বাড়ির মালিক, পাহারাদার কাকে রাখবেন?
কে দেশ চালাবে আপনারা সিদ্ধান্ত দেন ভোটের মাধ্যমে। এটা কি অপরাধের কথাটা বলতেছি, এটা কইতে কইতে তিতা বিরক্ত হয়ে যেতেছি ভাই। ভোটটা দেন না কেন? আপনি কি চালাবেন জনাব ইউনূস সাহেব? আপনি তো চালাইতে পারছেন না দেশ। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ সরকার বিগত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ করেছে 14, 18, 24। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার এখন আর নেই। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা নির্বাচন দিতে এত দ্বিধা করছে কেন? তারাও কি থেকে যেতে চাচ্ছেন 20 বছর? আমি এই কথাটা ১ম এই আপনাকে বলছি, ক্ষমতার ময়ূর সিংহাসনটা এত বেশি লোভনীয় জিনিস ইউনূস সাহেবের কাছে হবে এটা আমার ভাবনার অতীত ছিল। উনি বলতে পারে না, আমি এই ধরনের ক্ষমতায় থাকতে চাই না। আর উনি যদি ক্ষমতায় থাকতে চান, উনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক। উনি যদি সংস্কার করতে চায়, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক। যে এই মিনিমাম রিফর্ম করে আমি একটা ইলেকশন, যে ইলেকশনটা হবে এই দেশের নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একদম সুষ্ঠু একটা ইলেকশন। সেই ইলেকশনটা দিয়ে আমি চলে যাব। উনি মাথার উপরে থাকবে। মানুষ যদি মনে করে যে ইউনূস সাহেবের মতো লোকের দরকার, আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে আমরা ব্যালেন্স করতেছে, সেই ক্ষমতায় উনাকে আমরাই বলবো যে আপনি রাষ্ট্রপতি থেকে যান। কিন্তু এইটা না করে এই দেশে একটা এমন একটা অবস্থায় চলতেছে। আমি ফজলুর রহমান প্রতি মুহূর্তে আমি মনে করি আমি যে কোনো সময় অপমানিত হতে পারি। যে কোনো সময় আমার জীবনহানি হইতে পারে। আমি আপনাকে বলে রাখলাম, মনে রাখেন কথাটা। আমি মনে করি এই দেশে অনেক মানুষ, যেখানে ফখরুল ইসলাম আলমগীর মতো একজন ভদ্রলোককে তার নাতির সমান ছেলেরা যেখানে মানে না অশ্রাব্য গালাগালির মতো করে কথা বলে, এবং তারা এখন বিএনপিকে এখন দেখলাম একটু আগে ১ ঘন্টা পর্যন্ত জামাতের একটা ছেলে I2I বোধহয় টেলিভিশন সেন্টারটার নাম, যে কথা কইল, আল্লাহ এদেরকে কি দিয়া তৈরি করছে, এরা আবার নাকি ইসলাম। আল্লাহ এদেরকে কি দিয়া তৈরি করছে। আমার এখন ভাই বলতে ইচ্ছা করে যে আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে অন্তত মুক্তি দাও। সেই জায়গাতে আইসা পড়ছে দেশ। আচ্ছা, সবশেষে আপনার রাত হয়ে যাচ্ছে অনেক। আপনাকে আর শেষ প্রশ্ন, আমাদের তরুণ প্রজন্মের জন্য যে বিশৃঙ্খল অবস্থা দেশে বিরাজ করছে, ৭ কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে এবং একজনে বলছে তানভীর হায়দার বিএনপি ও জামাত মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি এখন ভোট টানার জন্য মুক্তিযুদ্ধের নাটক হচ্ছে। তা কিন্তু না। আপনার মন্তব্য আপনি দিলেন, ঠিক আছে, আমরা সেটা বলতে চাই না। আ যে বিষয়টি এখন ছাত্রদের মধ্যে বিরাজ করছে, পড়াশোনার, অনেকে বলছেন পড়াশোনার নামগন্ধ নেই, এখন ছাত্ররা এখন রাস্তাঘাটের আন্দোলন সংগ্রামে ব্যস্ত। সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মের ব্যাপারে আপনার একটা পরামর্শ, আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, করে যাচ্ছেন এখনো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এখন দেশব্যাপী আপনি যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন আপনার জীবনের হুমকি নিয়ে, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একজন বর্ষীয়ান নেতা হিসেবে, বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে আ নতুন প্রজন্মের জন্য আপনার কাছে কিছু বক্তব্য শুনতে চাই সংক্ষেপে। আমি তাদেরকে বলবো ৩ টে জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী ইউনূস সাহেব হতে পারে না। ৩ টা আচ্ছা। জেনারেশন ছাত্রদের ৩ টা জেনারেশন একদম ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু সমন্বয়ক হবে, টাকা রোজগার করবে, প্রজেক্ট করবে এই চিন্তায়, এবং রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এরা সব ছাত্রদেরকে দিয়ে 9, 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এইগুলা দিয়ে, কারণ এইসব ছেলেপেলেরা মনে করে ডিসি সাহেবের সাথে গিয়া বসছি, এখানে গেলে পরে ডিসি সাহেব রসগোল্লা খাওয়ায়, চা খাওয়ায়, বড়রা সালাম দেয়, কি কয় বাপরে আমরা সমন্বয়ক। শেষ হয়ে আমি তাদেরকে হাত জোর করে বলছি, বাবারা অন্তত লেখাপড়াটা করো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যার যার অবস্থানে যাও। নিজেকে আগে তৈরি করো, তারপরে পলিটিক্স করো। তোমাদের পলিটিক্সেই তো আমরা মুক্তি পাবো। তোমরাই তো আমাদের নেতা হবা, ভবিষ্যৎ নেতা। আর যারা এখন নেতা হয়ে বইসা আছে তাদেরকে আমি বলবো, অন্তত, অন্তত বাবা, আমরা বাঙালি, হিন্দু, মুসলমান আমাদের একটা কালচার আছে। সেই কালচারটা হইলো, আমি সবসময় বলি, একদিনের ১ বছরের বড় ভাই হইলে ঈদের নামাজ পড়িয়া বড় ভাইকে সালাম করি। মুরুব্বিকে দেখলে লাফ মারিয়া চেয়ার থেকে উঠি। হাতে সিগারেট থাকলে সিগারেটটা লুকাইয়া ফেলি।
আমি উকালতি করি ৫০ বছর। আমি যদি জানি যে আরেকজন ৫০ বছর ১ মাস উকালতি করে, তাকে আমি স্যার ডাকি। আমার প্রাইমারি স্কুলের মাস্টারকে দেখলে এখনো আমি সালাম করি। স্যার, সালাম করে। আমি কিন্তু এমএ পাস, আমি কিন্তু সিনিয়র, কিন্তু আমার প্রাইমারি স্কুলের মাস্টার, উনাকে দেখলে এখনো আমি সালাম করি। এই যে কালচারটা, এই কালচারটা আজকের যে জেনারেশন যারা নেতৃত্বে গেছে, আমি তাদের নাম ধরে বলা, যে ভাষায় তারা কথা বলে, যে ইঙ্গিতে তারা কথা বলে, এই দেশে কেউ থাকতে পারবে না। কারা, কারা থাকবে আমরা সিদ্ধান্ত নিব। কথাগুলা খুব বুঝার চেষ্টা করেন। কিন্তু আল্লাহর আরশ কিন্তু কাঁইপা যায় কিন্তু। আল্লাহ কিন্তু আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু আল্লাহর সৃষ্টি। কিন্তু যখন একজন বলে এই দেশে কারা, কারা থাকবে, তারা সিদ্ধান্ত নিবে। কে থাকতে পারবে, কে থাকতে, এই বয়স, এই তারা যখন বলে, নামটা যখন বলে, আরে ফজলু, আমার নামটা বলে, যে মানে টিটকারি মেরে বলে, ফখরুল ইসলাম আলমগীরের নামটা বলে, মেজর হাফিজউদ্দিনের নামটা, বা ওই যে হারুনুর রশিদের নামটা, বা জয়নাল আবদিনের নামটা, মুরব্বীদের নামগুলা যখন নাম ধরে ধরে বাজে ভাবে উচ্চারণ করে, আমি তাদেরকে বলবো, বাবারা, দেশ তোমরাই চালাও, অন্তত বেয়াদবিটা করো না। তোমরা তোমরা নিজেদেরকে তৈরি করো। তোমরা নিজেরা একজনও এমএ পাস না। তোমরা তোমরা মাস্টার ডিগ্রিতে কবে ভর্তি হয়েছিল? 1900 সনে, 18 সনে, এটা কিন্তু যাইতেছে 25 সন। তো লেখাপড়াটা করো, টাকা পয়সা পরে কামাইও, সুন্দর সুন্দর শার্ট গায়ে পরে দিও, 4 কোটি টাকা দামের গাড়ি পরে দৌড়ায়ও। এই যে মজা করতেছো, হেলিকপ্টারে 30,000 টাকা কম্বল দেওয়ার জন্য 36 লাখ টাকার হেলিকপ্টার দৌড়াইলা, 25টা গাড়ি নিয়ে চলো, 100 গেট করে চলো। এই সব থেকে, এই অপকালচার থেকে, অপসংস্কৃতি থেকে বাবারা বিরত হও। রাজনীতি যদি করো, রাজপথে হাঁটো। আমরা ছাত্র রাজনীতি করতাম সময় 7 দিনে একটা সার দেওয়ার সুযোগ পাইছি না। আমরা ছাত্র রাজনীতি করতাম সময় একটা হলের মাঝে 2 টাকা দিয়ে ডাল ভাত খাইছি। কাজেই আমি মনে করি, বাবারা, তোমরা অন্তত যদি দেশ ঠিক করতে হয়, যে আদর্শই বিশ্বাস করো, ত্যাগ করো, সংস্কৃতবান হও, বেয়াদবি করো না, আমাদেরকে অন্তত আর কিছু না করো, অপমানটা করো না। আমরা এই দেশে খুব রাজনীতি জানতা, আমি তাদেরকে বলি, তারাই দেশ চালাবে একদিন, কিন্তু যোগ্যতাটা আগে অর্জন করো বাবারা। আর আমার শেষ কথাটা হলো, দি অনলি 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 দি প্রাইমারি সলিউশন অফ দিস কান্ট্রি টু হোল্ড এ ইলেকশন, হোল্ড এন ইলেকশন, এবং এটা দ্রুত। সেই ইলেকশন করলে পরেই 300 পিলার দাঁড়াবে 300 এলাকাতে, ভালোই মন্দে মিলায় মানুষের প্রতিনিধি দাঁড়াবে, তার উপরে এই দেশের বিল্ডিং সৌধ নির্মাণ হবে, অট্টালিকা নির্মাণ হবে। কাজে ইলেকশনটা দাও। অনর্থক ওই বাজে মানে বাহানা করিয়া ক্ষমতার আঁকড়ায় থাকার চেষ্টা না করাটাই ভালো। তাহলে দেশের জন্য কপালে দুঃখ আছে।